ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ। হাদি হত্যাকাণ্ড প্রতিদিন নতুন নতুন গল্প যোগ করছে আমাদের ইউনূস সরকারের মহাজনী দেশ শাসন। এদিকে আজ উসমান হাদি মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেঁসে গিয়েছেন। অপরাধী ফয়সাল গ্রেপ্তার হওয়ার পর তার জবানবন্দি থেকে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে আজকে। এই নিয়ে সারা দেশেও উত্তাল পরিস্থিতি হয়েছে। আমরা হন্যে হয়ে খুঁজছি ফয়সাল করিম মাসুদকে, যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে। আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডগায় বসে ছিনিমিনি খেলছে। কিন্তু আজ ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যেটা দেখে মাথায় রক্ত উঠে গেছে। খুনি কি সত্যিই পলাতক? খুনি কি সত্যি দেশ থেকে পালিয়ে গেছে, নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? শরীফ ওসমান হাদির ঘটনায় নির্বাচন আগেই নানান পরিক্রমা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ইউনূস সরকার মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারে, অন্য কারো কাছে আত্মসমর্পণ না করে, তাহলে বিএনপি নির্বাচন আগেই ফেঁসে যেতে পারে। শুরু থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার সন্দেহের তীর ছিল বিএনপির নেতা মির্জা আব্বাসের দিকে। কিন্তু কেন? সমীকরণটা যে খুবই সহজ। এখন বেরিয়ে আসলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। হাদিকে শুট করা ছাত্রলীগ নেতা মাসুদের সাথে জড়িত আছে বিএনপি। উসমান হাদির মামলার বিষয়ে অনেকেই এখন বিএনপিকে সরাসরি দোষারোপ করতেছে। এইদিকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপদের মুখে পড়েন সরাসরি। আপনারা জানেন যে উসমান হাদির ঘটনা নিয়ে নানান চাঞ্চল্যকর তথ্য উঠে। প্রথমে ফয়সালকে দোষারোপ করা হয় এবং সে কিন্তু ফয়সাল দেশ থেকে পালিয়ে গিয়েছিল উসমান হাদিকে গুলিবিদ্ধ করে। তারপর তার মুখ থেকেই অনেক কথা আসে, সে লাইভে এসে অনেকের নাম অস্বীকার করে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে উসমান হাদি মামলার সর্বশেষ আপডেট এবং এই মামলার যে একটা নতুন মোড় নিয়েছে, সেই মোড়টা দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন। অনেকে কিন্তু গ্রেপ্তার হয়ে আজকে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বাড়াবো না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা হন্যে হয়ে খুঁজছি ফয়সাল করিম মাসুদকে, যে কিনা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করে চলে গেছে। আর এই ঘাতক কিনা প্রশাসনের নাকের ডগায় বসে ছিনিমিনি খেলছে। কিন্তু আজ সকালে ফয়সাল করিম মাসুদকে নিয়ে আমরা এমন এক তথ্য পেয়েছি যেটা দেখে মাথায় রক্ত উঠে গেছে। খুনি কি সত্যিই পলাতক? খুনি কি সত্যি দেশ থেকে পালিয়ে গেছে, নাকি প্রশাসনের ড্রয়িং রুমে বসে চা খাচ্ছে? আজ 4 জানুয়ারি খুনি ফয়সাল করিম মাসুদকে নিয়ে এমন একটা ভয়াবহ তথ্য সামনে এসেছে যা দেখে আপনি নিজেই জাজ করতে পারবেন যে প্রশাসন আসলে এর সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত। আপনি এটা কল্পনাও করতে পারবেন না যে আসলে কেন এতদিন ফয়সালকে নিয়ে নানান নাটক সাজিয়েছিল প্রশাসন। এর সাথে সরকারের উচ্চ পর্যায়ের কত বড় বড় কর্মকর্তা জড়িত তা জানলে আপনার টনক নড়বে। তাই অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা উপভোগ করি। শরীফ ওসমান বিন হাদির খুনি ফয়সাল করিম মাসুদ অভিনয় করেছে খোদ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডিএমসির জনসচেতনতামূলক বিজ্ঞাপনে। হাদি হত্যাকাণ্ড প্রতিদিন নতুন নতুন গল্প যোগ করছে আমাদের ইউনূস সরকারের মহাজনী দেশ শাসনে। কথিত হাদি হত্যাকারী ফয়সালকে প্রথমে ছাত্রলীগ সাজানো হয়েছে। তারপর জানা গেছে যে ছাত্রলীগ হলেও তাকে কারাগার থেকে মুক্ত করেছে বিএনপির আইনজীবীরা। আর তারপর আমরা জানতে পারলাম যে ফয়সাল আসলে সরকারের প্রচারণার নায়কও। তাহলে কি ধরে নেওয়া যায় যে এই নায়ককে দিয়েই হাদিকে হত্যা করেছে সরকার? কিন্তু প্রশ্ন হলো, হাদিকে হত্যা করিয়ে সরকার কি হাসিল করতে চেয়েছিল? যদিও আমার কাছে তার উত্তর নেই, কিন্তু চলুন আলোচনাটা তদন্ত করা যাক। হাদি হত্যাকাণ্ড এখন আর একটি সহিংস ঘটনার গল্প নয়। এটি পরিণত হয়েছে রাষ্ট্রের ক্ষমতা, নৈতিকতা, রাষ্ট্রের কৌশল এক ভয়ঙ্কর প্রতিচ্ছবিতে। প্রতিদিন নতুন তথ্য যুক্ত হচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো প্রতিটি নতুন তথ্য আগের সরকারি বয়ানকে দুর্বল করছে আর সরকারের ভেতরের দিকেই আঙ্গুল তুলছে এসব তথ্য। যে রাষ্ট্র নিজেকে ন্যায় বিচারের পক্ষের শক্তি হিসাবে হাজির করতে চেয়েছিল, যিনি নিজেকে শান্তির দূত হিসাবে বাংলাদেশে নতুন বন্দোবস্ত তৈরি করতে চেয়েছিলেন, সেই রাষ্ট্রই এখন সন্দেহের কেন্দ্রে একজন ছাত্র নেতাকে বা একজন নতুন নেতাকে তৈরি করা এবং তাকে শেষ করে দেওয়ার ঘটনায়। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে ফয়সাল করিম মাসুদের অবস্থান এবং পরিচয় নিয়ে। একদিকে সরকার তাকে হাদি হত্যার জন্য কথিত খুনি হিসেবে চিহ্নিত করে হুলিয়া জারি করেছে, অন্যদিকে ঠিক একই ব্যক্তি সরকারের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি সচেতনতামূলক ভিডিও বিজ্ঞাপনে অভিনয় করেছেন নায়ক হিসেবে। এখানে প্রশ্নটা তাহলে অনিবার্য হয়ে ওঠে, একই ব্যক্তি কিভাবে সরকারের চোখে অপরাধী আবার নায়কও? একই মুখ দিয়ে সরকার নায়ক বানাচ্ছে তাদের প্রচারণা, আবার একই মুখকে
অপরাধী বানাচ্ছে। ইউনূস সরকারের একই অঙ্গে এত রূপ কেন বলুন তো? এই বিজ্ঞাপনটি 2025 সালের জানুয়ারিতে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ হাদি হত্যাকাণ্ডের অনেক আগেই ফয়সাল রাষ্ট্রীয় এক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তার মানে এই নয় যে তিনি অপরাধী হতে পারেন না, কিন্তু এর মানে অবশ্যই এই যে সরকার তাকে চিনতো, জানতো এবং ব্যবহার করেছে। এখানেই প্রশ্নটা আসলে গভীর হয়। যে ব্যক্তিকে ছাত্রলীগ জানা সত্ত্বেও আইন শৃঙ্খলা বাহিনী 2024 সালের নভেম্বরে ডাকাতির সময় অস্ত্রসহ গ্রেপ্তার করেছিল, তাকে বিতর্কিত জামিনে মুক্ত করা হলো কেন? কেন তাকে নজরদারিতে রাখা হলো না? কেন তাকে দিয়ে আবার রাষ্ট্রীয় প্রচারণা চালানো হলো? এখান থেকে যে সন্দেহটা তৈরি হয় তা আর গুজবের পর্যায়ে থাকে না। যদি কেউ বলে ফয়সালকে ইচ্ছাকৃতভাবে ফ্রেম করা হয়েছে এবং সেই ফ্রেমিং এর সুবিধার্থে তাকে দেশ ছাড়তে দেওয়া হয়েছে, তাহলে তাকে কি পুরোপুরি অযৌক্তিক বলা যায়? বিশেষ করে যখন ফয়সাল নিজেই ভিডিও বার্তায় বলছে কারা তাকে আরব আমিরাতে যেতে সহায়তা করেছে এবং সে সরাসরি আইন শৃঙ্খলা বাহিনীর একজন সদস্যের নামও উচ্চারণ করছেন, সঙ্গে আরো দুজন ব্যক্তির। সবচেয়ে ভয়ঙ্কর জায়গাটা কি তাহলে? এই পুরো সময়টা ধরে রাষ্ট্রের আচরণ। 5ই আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের যে আগ্রাসী তৎপরতা গেছে, সেখানে কাউকে গুহা থেকেও বের করে আনা হয়েছে, 10 হাত মাটির তল থেকে, পানির তল থেকে ধরে আনা হয়েছে। অথচ হাদি হত্যার মতো আলোচিত ঘটনায় অভিযুক্ত একজন ব্যক্তি কিভাবে নির্বিঘ্নে বিমানবন্দর পার হয়ে বিদেশে চলে গেল? এটা কি রাষ্ট্রের অক্ষমতা নাকি রাষ্ট্রের সম্মতি? রাষ্ট্র গোপনে কাজটি করেছে। ফয়সালের বক্তব্যের ভেতর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার ফ্রেমিং এর বর্ণনা। সে বলছে গুলির পরপরই জুলকারনাইন সায়ের এবং কদরুদ্দিন শিশির তাকে শুটার হিসেবে প্রতিষ্ঠিত করে। ভারত পালানোর গল্প তৈরি হয়, সেই গল্পের উপর দাঁড়িয়েই রাজপথ উত্তপ্ত হয়, ভারত বিরোধী আন্দোলন হয়, দূতাবাস আক্রান্ত হয়। কিন্তু আজ যখন ফয়সাল বলছে সে ভারতে নয় আরব আমিরাতে, তখন সেই পুরনো আন্দোলনের নৈতিক ভিত্তি কোথায় থাকে বলুন তো? এখানে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, তা হলো যদি ফয়সাল সত্যি শুটার হতো তাহলে সে কেন এত বিস্তারিত ব্যাখ্যা দিত? কেন সে প্রকাশ্যে নাম বলতো? কেন সে তদন্ত চ্যালেঞ্জ করছে? একজন ভাড়াটে শুটারের আচরণ সাধারণত কেমন হয় সেটা অপরাধ বিদ্যার ছাত্রদের জানা আছে। লক্ষ্যভেদী গুলি করে হত্যার পর একজন পেশাদার খুনি পরিবার পরিজনের কাছে ফেরে না, আর রাষ্ট্রীয় নজরদারির মধ্যে থেকে ব্যবসা, ট্যাক্স, পারিবারিক জীবন চালায় না। এসব প্রশ্নকে হালকাভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। আরেকটি ভয়ঙ্কর সম্ভাবনার কথা বলি, যদি ফয়সালকে ব্যবহার করা হয়ে থাকে, মানে ডক্টর ইউনূসের সরকার ফয়সালকে ব্যবহার করে হাদিকে হত্যা করে থাকে, যদি তাকে রাষ্ট্রীয় পরিচয়ের কাছাকাছি এনে তারপর বলির পাঠা বানানো হয়ে থাকে, তাহলে প্রশ্নটা শুধু ফয়সালকে নিয়ে নয়, হাদিকে নিয়েও করতে হবে। হাদিকে তোলা এবং হাদিকে নির্মূল করা, শেষ করে দেওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? রাষ্ট্রের অভ্যন্তরীণ দ্বন্দ্বর কথা আমরা বলতে পারি। কেন সরকারের ভিতর থেকে এমন খবর বের হচ্ছে যে হাদি হত্যার সঙ্গে সরকারের যোগসাজশ থাকতে পারে? কেনই বা সরকার নিজের হাতে এমন এক বয়ান তৈরি করবে যা শেষ পর্যন্ত তার বিরুদ্ধে যাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে রাজনীতির ক্যালকুলাসে ফিরতে হবে আমাদের। যদি হত্যার পর কি কি অর্জন হয়েছে সেটা নিয়ে প্রশ্ন করি, তাহলে দেখবেন প্রথমত দেশ অস্থির হয়েছে, দ্বিতীয়ত ভারত বিরোধী উত্তেজনা তৈরি হয়েছে, তৃতীয়ত নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে, চতুর্থত নিরাপত্তাহীনতার বয়ান শক্ত হয়েছে। এগুলো কার স্বার্থে যায়? যে সরকার নিজেকে বৈধতা দেওয়ার সংকটে ভুগছে তার জন্য এই অস্থিরতা কি সুবিধাজনক নয়? যদি কেউ দাবি করে হাদিকে হত্যা করে সরকার একটি নিয়ন্ত্রিত অরাজকতা তৈরি করতে চেয়েছিল, তাহলে তাকে অস্বাভাবিক বলা কঠিন, কারণ সরকার তাতে সফল। কারণ এর আগে আমরা দেখেছি একটি বিচ্ছিন্ন ঘটনা কিভাবে রাষ্ট্রীয় সংকটের রূপ নেয়, দেখেছি কিভাবে ভারতকে ব্যবহার করে অভ্যন্তরীণ ব্যর্থতা ঢেকে ফেলা যায়, দেখেছি কিভাবে এক অভিযুক্তকে একদিকে খুনি বানানো হয়, অন্যদিকে তাকে রাষ্ট্রীয় প্রচারণার মুখ হিসেবে ব্যবহার করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা এখনো অমীমাংসিত, হাদির প্রকৃত হত্যাকারী কারা? কেন তারা এখনো দৃশ্যপটে নেই? কেন সরকার নিশ্চিত করে বলতে পারছে না হাদির হত্যাকারী কে? কেন তদন্ত ঘুরে ঘুরে একই নামের চারপাশে আটকে আছে, অথচ যাদের নাম ফয়সাল নিজেই বলছে তাদের ধরা হচ্ছে না? কেন? কেন আন্দোলনগুলো বিচার নয় বরং স্লোগান নির্ভর শত্রু খোঁজায় ব্যস্ত? কেন হাদি হত্যাকারীর বিচার যারা চাইছেন তারা শাহবাগে কখনো থাকছে, কখনো উঠে যাচ্ছে? সরকারকে প্রশ্নের আওতায় কেন আনা হচ্ছে না? যদি সত্যি হাদি হত্যার বিচার চাওয়া হয়, তাহলে প্রশ্নটা তো সোজা হওয়া উচিত ছিল, কে ফয়সালকে ছাড়িয়ে দিল, কারা ফয়সালকে ব্যবহার করলো, কি উদ্দেশ্যে ব্যবহার করলো, কে তাকে দেশ ছাড়ার সুযোগ করে দিল, কে তাকে প্রথম শুটার হিসেবে প্রতিষ্ঠা করলো, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরো নাটক সাজিয়ে সরকার আসলে কি হাসিল করতে চেয়েছিল? আজকের বাস্তবতায় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই যে রাষ্ট্র যদি নিজের প্রয়োজন অনুযায়ী খুনি তৈরি করে, নায়ক বানায়, আবার সেই নায়ককেই খুনি হিসেবে ব্যবহার করে, তাহলে আপনি আমি কোনো নাগরিক নিরাপদ নয়। আজ ফয়সাল, কাল অন্য কেউ। আর এই খেলাটার কেন্দ্রেই যদি হাদি হত্যাকাণ্ড হয়ে থাকে, তাহলে তো এটি রাষ্ট্রের সরাসরি অপরাধের প্রশ্ন। হাদি হত্যাকারী যখন সরকারের প্রচারণার নায়ক, তখন সেই রাষ্ট্রের নৈতিক পতন আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কেউ প্রশ্ন তুলছি না। পুরো ব্যবস্থাটা প্রশ্নবিদ্ধ। কে জানে তারেক রহমানকে যেভাবে উঠানো হচ্ছে, তারেক রহমানকে যেভাবে নির্মাণ করা হচ্ছে, যেসব নিরাপত্তার নামে তারেক রহমানকে যেভাবে ঘিরে ফেলা হচ্ছে, হয়তো হাদির পরে তারেকেরও একই পরিণতি ভোগ করতে হতে পারে, এবং সেটাও রাষ্ট্রের প্রকল্পের অংশ। ফয়সাল তো না হয় সরকারের প্রচারণার নায়ক। শরীফ ওসমান হাদি লাখো জনতার হৃদয়ের স্পন্দন।
ইনকিলাব মঞ্চের সেই লড়াকু নেতা আজ আমাদের মাঝে নেই। রাজধানীর বুকে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো। অথচ আজ এই ইস্যুটি যেন ধুলোর আস্তরে চাপা পড়ে যাচ্ছে। উসমান হাদি যখন জীবন দিলেন তখন আমরা ভেবেছিলাম বিচার হবে দ্রুততম সময়ে, কিন্তু হায় আফসোস, আজ দেশের সমস্ত মিডিয়া, ক্যামেরা আর সংবাদপত্রের ফোকাস ঘুরে গেছে অন্যদিকে। তারেক রহমানের প্রত্যাবর্তন নিয়ে যখন মিডিয়া মাতামাতি করছে তারেক রহমান কোথায় যাচ্ছে, কি করছে, এমনকি তার বিড়াল কি করছে তা নিয়ে যখন ব্রেকিং নিউজ হচ্ছে, তখন একটি জ্বলন্ত প্রশ্ন আমরা এড়িয়ে যাচ্ছি। উসমান হাদির খুনিদের কেন গ্রেফতার করা হচ্ছে না? কেন হঠাৎ থমকে গেল এই চাঞ্চল্যকর হত্যার মামলা তদন্ত? আজ আমরা সেই ধামাচাপা দেওয়া সত্যগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা মনে করেন শহীদ উসমান হাদির মৃত্যুর সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত, তারা কমেন্ট বক্সে লিখুন হাদি হত্যার বিচার চাই। এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ খুঁজতে গেলে আমাদের তাকাতে হবে রাজনীতির দাবা খেলার দিকে। শুরু থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষক সবার সন্দেহের তীর ছিল বিএনপির নেতা মির্জা আব্বাসের দিকে। কিন্তু কেন? সমীকরণটা যে খুবই সহজ। ঢাকা ৮ আসন, এই আসনটি নিয়ে মির্জা আব্বাসের দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, কিন্তু সেখানে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তরুণ ও জনপ্রিয় নেতা শরীফ উসমান হাদি। হাদি এই আসনের নির্বাচনে শক্ত প্রস্তুতি নিয়েছিলেন। মির্জা আব্বাসের জন্য তিনি ছিলেন এক বিশাল ভয়ের কারণ। আজ হাদি নেই, অর্থাৎ মির্জা আব্বাসের পথ এখন একদম পরিষ্কার। কোনো শক্তিশালী প্রতিদ্বন্দ্বী ছাড়াই তিনি এই আসনে নিজের আধিপত্য বিস্তার করতে পারবে। সন্দেহটা কেবল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই সীমাবদ্ধ নেই, এর শিকড় চলে গেছে ব্যাংকিং খাতের গভীর অন্ধকারের দিকে। তদন্তে যে তথ্য বেরিয়ে এসেছে তা রীতিমতো পিলে চমকানোর মতো। মির্জা আব্বাসের মালিকাধীন ঢাকা ব্যাংকে শুটার ফয়সালের ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। একজন ভাড়াটে খুনি বা ভাড়াটে অ্যাকাউন্টে কত টাকাই বা থাকতে পারে? লাখ টাকা কিংবা কোটি টাকা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, সিআইডির তদন্ত বলছে ফয়সালের 53টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে গত কয়েক বছরে লেনদেন হয়েছে 127 কোটি টাকা। জি হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, 127 কোটি টাকা। হত্যার ঠিক আগ মুহূর্তে ফয়সালের অ্যাকাউন্টে ঢোকা বিপুল পরিমাণ টাকা কি শুধুই কাকতালীয়, নাকি এটি ছিল কিলিং মিশনের অগ্রিম পেমেন্ট? হত্যাকাণ্ডের পরপরই একটি খবর দ্রুতই ছড়িয়ে দেওয়া হয়েছে, খুনি ফয়সাল ও আলমগীর ভারতে নাকি পালিয়ে গিয়েছেন। কিন্তু এখন মনে হচ্ছে এটি ছিল তদন্তকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি সাজানো নাটক। আর এই নাটকের স্ক্রিপ্ট রাইটার হিসেবে নাম আসছে বিতর্কিত সাংবাদিক জুলকারনাইন সায়েরের। তিনি প্রথম চাউর করেছিলেন যে খুনিরা ভারতে পালিয়ে গেছেন, কিন্তু আদতে ভারতে পালিয়ে যাওয়ার কোনো সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে এখনো পৌঁছায়নি। অনেকেই মনে করছেন খুনিরা ভারতে পালিয়েছে। এই গুজবটি ছড়িয়ে মূলত দেশের ভিতরেই খুনিদের নিরাপদে লুকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে, যাতে জনগণের খুব কিছুটা প্রশমিত হয় এবং আসল মাস্টার মাইন্ড পর্দার আড়ালেই থাকতে পারে। যদিও পুলিশের একটি অংশ দাবি করছে ঘটনার রাতে খুনিরা ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে, আর এই কাজে সহায়তা করেছে ঢাকা মহানগর উত্তর যুবলীগের নেতা তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি ও তার ভগ্নিপতি আমিনুল ইসলাম। স্থানীয় দালাল ফিলিপ নালের মাধ্যমে 5,000 টাকার বিনিময়ে সীমান্ত পার করার গল্প শোনা যাচ্ছে। শরীফ ওসমান হাদির ঘটনায় নির্বাচনের আগেই নানান পরিক্রমা এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি ইউনূস সরকার মেরুদণ্ড নিয়ে কাজ করতে পারে, অন্য কারো কাছে আত্মসমর্পণ না করে, তাহলে বিএনপি নির্বাচন আগেই ফেসে যেতে পারে। দর্শক, আমার কাছে মনে হয়েছে শরীফ ওসমান হাদির সংগঠন, শরীফ ওসমান হাদির পরিবার, তারা ভেরি কনফিডেন্ট যে এই ঘটনার পেছনে বিএনপি আছে। তার পরিবারের ক্ষোভ বিএনপির উপর, তার সংগঠনের ক্ষোভ বিএনপির উপর, এটা স্পষ্ট হয়ে গেছে। এখন এই ক্ষোভ ন্যায্য ক্ষোভ, যৌক্তিক ক্ষোভ। যে প্রশ্নগুলো সামনে আনা হয়েছে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, তার অর্থ এই ঘটনার সাথে ইনডিরেক্টলি বা কোনো না কোনোভাবে বিএনপি জড়িত। যেহেতু নির্বাচনের আগে এর রহস্য উদ্ঘাটনের একটা কন্ডিশন রয়েছে, নির্বাচন করতে হলে ওসমান হাদির হত্যাকারীদের বিচার হতে হবে। সরকারও চায়, কিন্তু পারে না। পারে না কেন? এমন একটা গোষ্ঠী এই ঘটনার সাথে জড়িত, যেই গোষ্ঠী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে গ্রেপ্তার করতে বাধ্য করে, যেই গোষ্ঠী আওয়ামী লীগ বা ফেসিবাদদের দোষর অনেককে নির্বাচনে অংশগ্রহণ করতে অভয় দেয়, যেই গোষ্ঠী ইউনূসকে স্বাধীনভাবে কার্যক্রম চালাতে দেয় না, ইউনূসকে ইরিটেট করে। সামনে অনেক অঘটনের অপেক্ষায় আমরা আছি। সোজা হিসাব, ওয়াকার সেনাপ্রধান যদি পারফেক্টলি কোঅপারেট না করেন, তাহলে আগামী নির্বাচন হবে ইতিহাসের নিকৃষ্টতম নির্বাচন। কারণ এই পুলিশ কিচ্ছু করতে পারে। এই পুলিশ এমনিতেই আবার দালালি শুরু করেছে। এরা চুরি, দুর্নীতি, ঘুষ সব শুরু করে দিয়েছে। এদের মধ্যে তেমন কোনো উন্নতি নেই। আর স্বাভাবিক, ইটস নর্মাল
যেহেতু পুলিশ একটা গণহত্যাকারী সংগঠন, এই কারণে এই পুলিশ, বর্তমান যে নতুন পুলিশ, গণহত্যাকারী মানে আগের পুলিশ, এখন এই যে নতুন পুলিশ, নতুন সরকার, নতুন পুলিশ, ঊর্ধ্বতন অফিসাররা ভালো, মাঠ পর্যায়ের কর্মকর্তা তো বেশিরভাগই আগের মতো, আগের তাই রয়েছে। তারপরও সামগ্রিকভাবে তাদের একটা আদর্শ জায়গায় ফিরিয়ে আনতে সময় লাগবে, এত সহজে সম্ভব নয়। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে আবার সমালোচনাও করতেছে। বিশেষ করে এখানে উসমান হাদির বিষয় নিয়ে কথা হয় এবং আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো দেখে এবং উসমান হাদির মামলার বিষয়ে আপনার মন্তব্য কী? আপনার মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।